আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা কেবল ইট পাথরের একটি দালানি নয়, এখানে আছে একটি পূর্ণ ইতিহাস। এখানে আছে ঢাকার একটি পুরো যুগের নিঃশ্বাস। বুড়িগঙ্গার কোল ঘেঁষে যে গোলাপি প্রাসাদ দাঁড়িয়ে আছে তার নাম আহসান মঞ্জিল। আপনি যখন এই গেটের সামনে আসেন তখন আপনার মনে হতে বাধ্য যে এই দেয়ালগুলো কথা বলে। হ্যাঁ, দেয়াল কথা বলে যদি আপনি শুনতে জানেন, যদি আপনি থেমে দাঁড়াতে জানেন। কারণ এই দেয়ালগুলো শুধু ইট সামিন দিয়ে গাঁথা নয়, এই দেয়ালগুলো গাঁথা হয়েছে ইতিহাস দিয়ে, স্মৃতি দিয়ে, নবাবদের গৌরব দিয়ে, আর একটা হারিয়ে যাওয়া ঢাকার ছবি দিয়ে। আপনি নিশ্চয়ই ভাবছেন এই প্রাসাদ কে বানালো, কেন বানালো, কি ছিল এখানে। চলুন আমরা ধীরে ধীরে যাই, কোনো তাড়া নেই। কারণ ইতিহাসকে তাড়াহুড়া করে বোঝা যায় না, ইতিহাসকে বুঝতে হয় থেমে, দেখে, শুনে। আপনি হয়তো জানেন না, আহসান মঞ্জিলের শুরুটা এখান থেকেই হয়নি। এর শুরু হয়েছিল আরও আগে, 1833 সালের দিকে। তখন এখানে ছিলেন ফরাসি বণিক কোয়ার্টার্সের একটা বাগান বাড়ি ছিল এখানে, নাম ছিল কোয়ার্টার্স হাউস। ব্যবসায় করতে ঢাকায় আসা সেই ফরাসি বণিক বুড়িগঙ্গার তীরে এই জায়গাটাকে বেছে নিয়েছিলেন, কারণ তখন নদীপথেই ছিল যোগাযোগের প্রধানতম পথ। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়। 1838 সালে ঢাকার নবাব পরিবারের পূর্বপুরুষ খাজা আলিমুল্লাহ এই বাগান বাড়িটা কিনে নেন। তখন থেকে এই জায়গাটা নবাব পরিবারের সঙ্গে জড়িয়ে যায়। কিন্তু আহসান মঞ্জিলের যে রূপ আপনি আজ দেখছেন, সে রূপের পেছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন নবাব আব্দুল গনি। তিনি ছিলেন দূরদর্শী। তিনি বুঝছিলেন ঢাকাকে বদলাতে হলে শিক্ষা লাগবে, রাস্তা লাগবে, যোগাযোগ ব্যবস্থা লাগবে। তাই তিনি 1859 সাল থেকে 1872 সাল পর্যন্ত প্রায় 13 বছর ধরে পুরনো বাড়িটা ভেঙে নতুন করে গড়ে তোলেন। আপনি খেয়াল করবেন প্রাসাদের নাম আহসান মঞ্জিল। এই নামটা এসেছে তার ছেলে নবাব আহসানুল্লাহর নাম থেকে। নবাব আহসানুল্লাহ ছিলেন শিক্ষানুরাগী, তিনি ছিলেন সংস্কৃতি মনা। তার সময়েই এই প্রাসাদ পূর্ণতা পায়, তার সময়ে এই প্রাসাদ হয়ে ওঠে পূর্ব বাংলার রাজনীতি, সংস্কৃতি আর সমাজ সেবার কেন্দ্রবিন্দু। এবার আপনি একটু উপরে থাকান, দেখুন এই গোলাপি রং। কেন গোলাপি? কারণ এই রং সময়কে হারাতে দেয় না, এই রং ম্লান হয় না। এই রং যেন লজ্জায় লালিমার মেখে দাঁড়িয়ে আছে ইতিহাসের সামনে। আপনি যদি স্থাপত্যের দিকে তাকান তাহলে দেখবেন এখানে মোগল স্থাপত্যের ছোঁয়া আছে, আছে ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়া, আর আছে বাংলার নিজস্ব সহজ সৌন্দর্য। উঁচু গম্বুজ, লম্বা বারান্দা, বড় বড় জানালা, সব কিছুই বানানো হয়েছিল যাতে নদীর ঠান্ডা বাতাস ভেতরে ঢুকতে পারে, যাতে আলো বাতাস খেলা করে। 1897 সাল, 1897 সালে একটা বড় ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে আহসান মঞ্জিলের অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু নবাব আহসানুল্লাহ হাল ছাড়েননি। তিনি আবার মেরামত করান, আবার সাজান। কারণ যারা ইতিহাস গড়ে তারা ধ্বংসের কাছে মাথা নত করে না। ভেতরে ঢুকলেই আপনি বুঝবেন এটা শুধু থাকার জায়গা ছিল না, এটা ছিল একটা জীবন্ত জায়গা। দেখুন এই দরবার হল, এখানে বসত দরবার, এখানে বসে নবাবরা শুনতেন প্রজার কথা, এখানে বসে হতো রাজনৈতিক আলোচনা, এখানে বসে হতো সিদ্ধান্ত। দেখুন এই ভোজন কক্ষ, এখানে অতিথি আপ্যায়ন হতো। ঢাকার নবাবরা অতিথি পরায়ণতার জন্য বিখ্যাত ছিলেন, দেশ বিদেশের মেহমান আসতেন এখানে। দেখুন এই নাচ গানের গড়, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, নাচ গান হতো। কারণ নবাবরা জানতেন শুধু শাসন করলে হয় না, মানুষের মনও জিততে হয়। আর দেখুন এই আসবাবপত্র, এই কাঠের চেয়ার, এই টেবিল, এই আলমারি, এগুলো শুধু আসবাব নয়, এগুলো একটা যুগের সাক্ষী। এগুলো বলে দেয় তখনকার মানুষের রুচি কেমন ছিল, তখনকার জীবনযাপন কেমন ছিল। দেয়ালে ঝুলে থাকা ছবিগুলো দেখুন, এখানে আছেন নবাব আব্দুল গনি, আছেন নবাব আহসানুল্লাহ, আছেন সেই সময়ের রাজনৈতিক নেতা, সমাজসেবক এবং শিক্ষাবিদরা। আপনি হয়তো ভাবছেন এত কিছু কেন এখানে? কারণ আহসান মঞ্জিল ছিল নবাব এস্টেটের প্রশাসনিক কেন্দ্র। এখান থেকেই পরিচালিত হতো ঢাকার নবাব এস্টেট, এখান থেকেই নেওয়া হতো বিভিন্ন সিদ্ধান্ত। এবার আপনি দোতলায় উঠুন, এই পুরনো সিঁড়িটা দেখুন, কতবার মেরামত হয়েছে কিন্তু আসল রূপটা এখনও ধরে রেখেছে। এই সিঁড়ি দিয়ে কত মানুষ উঠেছে নেমেছে তার হিসাব নেই। দোতলায় গেলে আপনি বুঝবেন সময় কিভাবে থেমে যায়। ঘরগুলো, জানালার গ্রিল, মেঝের নকশা, সব কিছুই আপনাকে নিয়ে যাবে 100 বছর পেছনে। মনে হবে এই ঘরে হয়তো নবাব আহসানুল্লাহ বসে বই পড়তেন, এই ঘরে হয়তো অতিথিদের সঙ্গে আলাপ করতেন। শোনা যায়
এখানে রাতে নাচ গানের আসর বসত। আলো আঁধারির খেলায় সেই সময়ের মানুষগুলো হয়তো আজও এখানে ঘুরে বেড়ায়। কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না। 1947 সাল যখন দেশভাগ হলো, দেশভাগের পর নবাব পরিবারের ক্ষমতা কমে গেল। 1952 সালে নবাব এস্টেট অধিগ্রহণ করে নিল তৎকালীন সরকার। নবাব পরিবার ধীরে ধীরে ঢাকা ছেড়ে চলে গেল। আহসান মঞ্জিল পড়ে রইল একা, অবহেলায়, নীরবে। কিন্তু ইতিহাসকে তো চিরকাল চাপা দিয়ে রাখা যায় না। 1985 সালে বাংলাদেশ সরকার আহসান মঞ্জিলকে জাতীয় জাদুঘরের অধীনে নিয়ে আসে। 1992 সালে সংস্কার করে এটাকে জাদুঘর হিসেবে খুলে দেওয়া হয়। আজকে আপনি এখানে দেখতে পাবেন 23টি গ্যালারি। প্রতিটি গ্যালারি বলে একটা একটা করে গল্প, নবাবদের জীবনের গল্প, ঢাকার ইতিহাসের গল্প, তৎকালীন আসবাবপত্রের গল্প, ছবির গল্প এবং পোশাকের গল্প। আপনি যখন এই গ্যালারিগুলো ঘুরে দেখবেন তখন আপনার মনে হবে আপনি সময়ের ভেতর দিয়ে হাঁটছেন, আপনি ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছেন। আপনি হয়তো জানেন না আহসান মঞ্জিলের একটা বড় রাজনৈতিক গুরুত্বও আছে। 1906 সালে এখানে এই মুসলিম লীগ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। মানে উপমহাদেশের রাজনীতির একটা বড় মোড় গড়েছিল এই প্রাসাদের ভেতরে। তাই আহসান মঞ্জিল শুধু একটা প্রাসাদ নয়, এটা একটা ইতিহাসের সেতু, এটা একটা রাজনৈতিক সেতু, অতীত আর বর্তমানের মাঝে একটা সেতু, ইতিহাস আর আমাদের মাঝে একটা সেতু। আপনি যখন বুড়িগঙ্গার পাড়ে দাঁড়িয়ে এই প্রাসাদের দিকে তাকাবেন তখন আপনি দেখবেন শুধু একটা বাড়ি নয়, আপনি দেখবেন একটা সময়কে, দেখবেন নদীপথের সেই আদিম যুগকে, দেখবেন নবাবদের যুগকে, দেখবেন ঢাকার রূপান্তরের যুগকে। বুড়িগঙ্গার জল বদলায়, লঞ্চের হর্ন বদলায়, মানুষ বদলায়, কিন্তু আহসান মঞ্জিল ঠাঁই দাঁড়িয়ে থাকে, সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। তাই আমি আপনাকে বলবো, যদি আপনি ঢাকায় থাকেন একবার সময় করে ঘুরে আসুন, নিজের চোখে দেখুন, নিজের কানে শুনুন। কারণ ইতিহাসকে বইয়ের পড়ার চেয়ে ইতিহাসকে ছুঁয়ে দেখার অনুভূতি আলাদা। এবার আসি কীভাবে আপনারা আসবেন এই আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিলে আসতে হলে আপনারা ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে সদরঘাটগামী বাসে করে আপনারা চলে আসবেন সদরঘাট বাস স্টপেজে। সেই বাস স্টপেজ থেকে মাত্র 4 থেকে 5 মিনিটের দূরত্বে আপনারা পেয়ে যাবেন আহসান মঞ্জিল। না চিনলে আপনারা যে কাউকে জিজ্ঞেস করলে তারা দেখিয়ে দেবে। তবে খেয়াল রাখতে হবে এখানকার রাস্তাগুলো খুবই সরু এবং চিকন হওয়ায় সবসময়ই যানজট লেগে থাকে। সেটা মাথায় রেখে আপনারা বাসা থেকে বের হবেন। কেউ যদি পাঠাও অথবা উবারে করে আসতে চান সেটাও আপনারা করতে পারেন। তবে সবসময়ই যানজটের ব্যাপারটি আপনারা মাথায় নিয়েই সময় নিয়ে বাসা থেকে বের হবেন এবং ওই দিন আহসান মঞ্জিল খোলা আছে কিনা সেটা খবর নিয়ে আসবেন।